বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় এসএসসি পরীক্ষার্থীরা, আশা করছি তোমরা অনেক বেশি ভালো আছো। তোমাদের বাংলা প্রথম পত্র আজকের চতুর্থ সাজেশন ক্লাসে তোমাদের অভিনন্দন জানাচ্ছি। তোমরা আশা করি খুব ভালো হবে তোমাদের পরীক্ষা। আমি তিনটা ক্লাসের ভিডিও যারা এখনও দেখোনি বাংলা প্রথম পত্রের নৈর্ব্যক্তিক অংশের, তোমরা এই ভিডিও ডিসক্রিপশন থেকে সিরিয়াল অনুযায়ী দেখে নেবে। আজকের 4 নম্বর পর্বে এমসিকিউ অংশ শেষ হয়ে যাবে। তো এমসিকিউ এবং সৃজনশীল দুইটা আমি আজকের এই ভিডিওর মাধ্যমে শেষ করে দিব। এরপরে হচ্ছে আপনারা বাকি যে সাজেশনগুলো রয়েছে সবগুলো সাজেশন পর্বে পর্বে পেয়ে যাবেন পরীক্ষার খুব আগেই। পরীক্ষা যেহেতু 21 তারিখ শুরু হচ্ছে এপ্রিল মাসের, তো খুব একটা বেশি বাকি নেই, 20 দিন বাকি রয়েছে। আর এই অল্প সময়ের মধ্যে গোছানো প্রস্তুতি নেওয়ার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বারে 01754777072 এই নম্বরে নক করে আপনারা পিডিএফ ফাইল আকারে সবগুলো সাজেশন নিয়ে নিতে পারবেন। সবগুলো সাজেশন বলতে 12টা সাবজেক্ট আপনারা মাত্র 800 টাকায় এই একই নম্বরে সেন্ড মানি বিকাশ নগদে সেন্ড মানি করে আপনারা নিয়ে নিতে পারবেন। খুব সাজানো গোছানোভাবে এমসিকিউ সৃজনশীল সবগুলো সাজেশন তৈরি করা রয়েছে। তাই কী সাবজেক্ট রয়েছে আমার কাছে? বাংলা প্রথম, বাংলা দ্বিতীয়, ইংরেজি প্রথম, ইংরেজি দ্বিতীয়, গণিত, তথ্য প্রযুক্তি, আইসিটি, বিজ্ঞান, পরিমিতি, ভূগোল, ইতিহাস, ইসলাম শিক্ষা, কৃষি শিক্ষা সবগুলো সাজেশন রয়েছে। এখন আমি আজকের ক্লাস শুরু করছি। আজকের ক্লাস আমি তৃতীয় পর্বে যেগুলো দেখাইছিলাম তারপরে আমি শুরু করব। তাই আপনারা একটু ওয়েট করেন, স্ক্রল করে আমরা চতুর্থ ক্লাসে চলে যাব। তো আমরা উমর ফারুক অংশটা পড়ে নিয়েছিলাম, এরপরে অংশগুলো আমরা দেখব। 20টি পর্যন্ত আমরা পড়েছিলাম। এরপরে সেই দিন এই মাঠ, জীবনানন্দ দাশ এই থেকে শুরু হবে। 1 নম্বরে বেলা অবেলা কালবেলা গ্রন্থটি কার লেখা? জীবনানন্দ দাশ। কোন কবি ট্রাম দুর্ঘটনায় আহত হয়ে মৃত্যুবরণ করেন? জীবনানন্দ দাশ। সেই দিন এই মাঠ স্তব্ধ হবে না কো জানি। এখানে মাঠ বলতে কি বোঝানো হয়েছে? প্রকৃতি। নক্ষত্রের তলে সেই দিন ওকে স্বপ্ন দেখবে নদী। সেই দিন এই মাঠ কবিতায় স্বপ্নকে সোনার সাথে তুলনা করার কারণ স্বপ্ন সুন্দর। কবি স্বপ্নকে কিসের সাথে তুলনা করেছেন? সোনার সাথে। সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর রে, এতে প্রকাশ পেয়েছে প্রকৃতির শাশ্বত রূপ। সেই দিন এই মাঠ কবিতায় স্বপ্নকে সোনার সাথে তুলনা করেছে কেন? স্বপ্ন চিরন্তন বলে। সেই দিন এই মাঠ কবিতায় আমি চলে যাব বলতে বোঝায় মানুষ মরণশীল। শিশিরের জলে আর ভিজবে না চালতা ফুল। সেই দিন এই মাঠ কবিতায় বর্ণিত ফুলের নাম হচ্ছে চালতা। সেই দিন এই মাঠ কবিতায় কোন পাখির নাম উল্লেখ করা হয়েছে? লক্ষ্মী পেঁচা। লক্ষ্মী পেঁচা তার লক্ষ্মীটির তরে কি করবে? গান গাইবে। সেই দিন এই মাঠ কবিতায় উল্লেখিত গন্ধটা কি কেমন? ভিজে। সেই দিন এই মাঠ কবিতায় শান্ত বাতি, ভিজে গন্ধ, মৃদু কলরব এগুলো কবির কোন ভাবনার ইঙ্গিতবাহী? প্রকৃতির চিরায়ত রূপ। এশিরিয়া দুলো আজ বলতে কবি কি বুঝিয়েছেন? সভ্যতা ক্ষণস্থায়ী। কোন চরণে সেই দিন এই মাঠ কবিতায় সভ্যতা ক্ষণস্থায়ী বোঝানো হয়েছে? এশিরিয়া ধুলো আজ। সেই দিন এই মাঠ কবিতায় কবির মতে কোনটি টিকে থাকবে না? সভ্যতা। লক্ষ্মী পেঁচার কণ্ঠে কি ধ্বনিত হয়? মঙ্গল ভাতা। সেই দিন এই মাঠ কবিতার মূল ভাব প্রকৃতির সৌন্দর্য চিরস্থায়ী। সেই দিন এই মাঠ কবিতায় কি বেঁচে রবে চিরকাল? সৌন্দর্য। মানুষের মৃত্যু আছে কিন্তু এ জগতে সৌন্দর্যের মৃত্যু নেই। বাক্যটি কোন কবিতার মূল ভাব প্রকাশ পায়? সেই দিন এই মাঠ। সেই দিন এই মাঠ কবিতায় কবির স্বপ্ন কিরূপ? স্বপ্ন মরে না। সেই দিন এই মাঠ কবিতার বক্তব্য অনুসারে কোনটির মৃত্যু নেই? স্বপ্নের। এরপরে আমরা আমি কোনো আগন্তুক নই আহসান হাবীবের, এখান থেকেও এমসিকিউ সৃজনশীল আসে। 1 নম্বরে কবি আহসান হাবীবের কবিতায় কিসের বিরুদ্ধে বক্তব্য ফুটে উঠেছে? সামাজিক বৈষম্য। কবি আহসান হাবীবের প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে রাত্রি শেষ। আহসান হাবীবের কিশোর পাঠ্য উপন্যাস হচ্ছে রানী খালের সাঁকো। 4 নম্বর আমি কোনো আগন্তুক নই কবিতায় কবি পূর্বের কোনটিকে সাক্ষী করেছেন? পুকুর। আমি কোনো আগন্তুক নই কবিতায় উল্লেখিত মাছরাঙা কোন গাছে বসে আছে? ডুমুর গাছে।
আমি কোনো আগন্তুক নই কবিতায় কবিকে কে চেনে বলে উল্লেখ করেছেন মাছরাঙা। আমি কোনো আগন্তুক নই কবিতা স্থির দৃষ্টিকার মাছরাঙা। আমি কোনো আগন্তুক নই কবিতায় উল্লেখিত বাতাস কেমন জলজ। কদমালি কিসে নত বাদককে নত। আমি কোনো আগন্তুক নই কবিতায় অকাল বাদক্য নতকে কদমালি। স্নিগ্ধ মাটি সুবাস দ্বারা কবি কি বুঝিয়েছেন আকর্ষণীয় গ্রাম বাংলা। কবি আহসান হাবীবের শরীরে কি লেগে আছে মাটির সুবাস। আমি ছিলাম এখানে কবি এখানে বলতে বুঝিয়েছেন স্বদেশকে। আমি কোনো আগন্তুক নই কবিতায় কোনটি জ্যোৎস্নার চাদরে ঢাকা নিশিন্দার ছায়া। 15 নম্বরে তারা জানে আমি কোনো আগন্তুক নই এই চরণে কবি কাদের কথা বলেছেন খর রৌদ্র জলজ বাতাস। আমি কোনো আগন্তুক নই কবিতায় কোন মাসে উল্লেখ আছে কার্তিক মাসে উল্লেখ আছে, ভেরি মাচ ইম্পর্টেন্ট। কদমালি কিসের নত বাদককে। কবি আহসান হাবীবের শরীরে কি লেগে আছে মাটির সুবাস। আমি কোনো আগন্তুক নই কবিতায় কবির সামনে কি দুদু নদীর কিনার। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা শামসুর রহমান। এখান থেকে অনেক এমসিকিউ এবং সৃজনশীল প্রশ্ন হয়, ভেরি মাচ ইম্পর্টেন্ট একটি অংশ। 1 নম্বরে মধ্যবিত্ত নাগরিক জীবনের প্রতিচ্ছবি বেশি পাওয়া যায় কোন কবিতায় শামসুর রহমান। তুমি আসবে বলে হে স্বাধীনতা কথাটিতে প্রকাশ পেয়েছে প্রতীক্ষা ও প্রত্যাশা। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতায় কার কপাল ভাঙল সাকিনা বিবির। সিঁথির সিঁদুর মুছে গেল কার হরিদাসীর। দানবের মতো চিৎকার করতে করতে কি এসেছিল ট্যাঙ্ক। শহরে ট্যাঙ্ক এলো দানবের মতো চিৎকার করতে করতে। উক্তি দ্বারা কি বোঝানো হয়েছে ধ্বংসযজ্ঞের বিভৎসতা। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতায় খই ফোটালো দ্বারা কবি বুঝিয়েছেন প্রচণ্ড গুলি বর্ষণ। এখন মার চোখে শিশির ভোর স্নেহের রোদে বিটে পড়েছে। এখানে বুঝিয়েছে তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা। তোমরা 9 নম্বরটা দেখে নাও, এগুলো দেখে নিবা। সবগুলো যদি আমি পড়ে দিই তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো এখানে 9 নম্বরে সঠিক অ্যান্সার মোল্লাবাড়ির বউ। 10 নম্বরে শাহবাজপুরের জোয়ান কৃষকের নাম কি সগির আলী। 11 নম্বরে তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতায় মেঘনা নদীর দক্ষ মাঝিকে মতলব মিয়া। এরপরে 12 নম্বরে তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতায় কার ফুসফুস এখন পোকার দখলে বলা হয়েছে প্রাকৃতিক প্রতিবার। অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের উপরে চরণটি নির্দেশ করে নির্মমতা নিষ্ঠুরতা ও বিবেকহীনতা, 3টাই সঠিক। এরপরে তোমরা এই অংশগুলো দেখে নাও। 14 নম্বরের সঠিক অ্যান্সার 1 এবং 2 এবং উদ্দীপকটা পড়ে নাও এবং এখান থেকে 15 নম্বরের সঠিক অ্যান্সার বড় গ মতলব মিয়া। এরপরে 16 নম্বরে দেখে নাও, 3টাই সঠিক। এরপরে আমরা এমসিকিউ অংশটা শেষ করে ফেললাম ইতিমধ্যে। এখন আমরা সৃজনশীল অংশটা এই একই ভিডিওর মধ্যে আমরা একই পর্বের মধ্যে শেষ করে দিব। সৃজনশীল অংশটা আমি এখন শুরু করব। তোমরা এমসিকিউ এবং সৃজনশীল একই সাথে পেয়ে যাচ্ছ। হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে 01754001072। এই নম্বর যোগাযোগ করে তোমরা পিডিএফ আকারে ফাইলগুলো সবগুলো নিয়ে একসাথে বারবার প্রস্তুতি রিভিশন করতে পারবা। এবং আমার সাবজেক্টগুলো কী কী রয়েছে বারবার আমি বলেছি কিন্তু, এবং সবগুলো সাবজেক্ট থেকে তোমরা বারবার রিভিশন করলে সে করি সর্বোচ্চ ভালো করতে পারবে। এরপরে গদ্য থেকে 4টি, পদ্য থেকে 4টি, 8টি সৃজনশীল প্রশ্ন আসবে। তোমাদের মোট 8টি সৃজনশীল প্রশ্ন থাকবে। যে কোনো 5টি সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে হবে বাংলা প্রথম পত্র থেকে। তোমাদের সিস্টেমটা একটু ভিন্ন হয়ে গেছে বিগত বছরগুলো থেকে। বিগত বছরগুলোতে 11টা প্রশ্ন থাকতো সৃজনশীল। এবছর থাকবে তোমাদের গদ্য অংশ থেকে 4টি, পদ্য অংশ থেকে 4টি, মোট 8টি সৃজনশীল প্রশ্ন আসবে। এখান থেকে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিতে হবে, মোট 50 নম্বর থাকবে। এরপরে আরও একটি বিষয় রয়েছে, গদ্য অংশ থেকে উত্তর দিতে হবে 2টি কমপক্ষে, পদ্য অংশ থেকে মোট 2টি উত্তর দিতে হবে। এরপরে সুবিধা মতো আপনি গদ্য পদ্য থেকে যে কোনো একটি উত্তর দিতে হবে, মোট 5টি। এখন আরেকটা বিষয় রয়েছে যেটা হচ্ছে বর্ণনামূলক প্রশ্ন আসবে সহপাঠের উপন্যাস অংশ থেকে।
মোট 4টি উপন্যাস থেকে মোট 4টি থাকবে। এখানে এই প্রশ্নগুলো বর্ণনামূলক থাকবে, এখানে সৃজনশীল আকার থাকবে না। এখানে ক খ থাকতে পারে এভাবে বর্ণনামূলক। 2টি উত্তর দিতে হবে আপনার 4টার মধ্যে থেকে, মোট 20 নম্বর এখানে। তাহলে এখানে হচ্ছে 50 আর এখানে হচ্ছে 20, আপনার 70 মার্কের হচ্ছে লিখিত হবে, লিখিত পরীক্ষা। এরপরে আপনার নবৃত্তি পরীক্ষা হবে 30 নম্বরের। নবৃত্তিকে গদ্য অংশ থেকে 15টি আসবে, পদ্য অংশ থেকে 15টি, মোট 30টি নবৃত্তি আসবে। এখন আমরা সৃজনশীল প্রশ্নগুলো দেখে নিই। প্রত্যবকার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জ্ঞানমূলক প্রশ্নগুলো যেগুলো দিয়েছি আমি স্ক্রল করে যাব, আপনারা সবগুলো দেখে নেন। বা শুভা থেকে দেখে নেন জ্ঞানমূলক প্রশ্নগুলো। এবার অনুধাবনমূলক প্রশ্নগুলো। এরপরে বই পড়া প্রমোদ চৌধুরী থেকে জ্ঞানমূলক প্রশ্ন। এরপরে অনুধাবনমূলক প্রশ্নগুলো দেখে নেন। এরপরে আমাটির বেপু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন। পরে অনুধাবনমূলক প্রশ্নগুলো দেখে নেন। মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম মোহাম্মদ ওয়াজেদ আলী থেকে দেখে নেন জ্ঞানমূলক প্রশ্ন। এরপরে অনুধাবনমূলক প্রশ্নগুলো দেখে নেন। নিম গাছ বনফুল থেকে জ্ঞানমূলক প্রশ্নগুলো দেখে নেন। এরপরে অনুধাবনমূলক প্রশ্নগুলো দেখে নেন। এরপরে আমরা শিক্ষা ও মনুষ্যত্ব মোতাহার হোসেন চৌধুরী, এখান থেকে প্রশ্ন হবে, কিন্তু তোমরা খুব ভালো করে এখান থেকে পড়ে নেবে। জ্ঞানমূলক প্রশ্নগুলো আগে দেখে নাও। এরপরে তোমরা অনুধাবনমূলক প্রশ্নগুলো দেখে নাও। প্রভাস বন্ধু সৈয়দ মুজতবা আলী জ্ঞানমূলক প্রশ্নগুলো দেখে নাও। এরপরে 21-এর গল্প জহির রায়হান থেকে জ্ঞানমূলক প্রশ্নগুলো দেখে নাও। এরপরে অনুধাবনমূলক প্রশ্নগুলো দেখে নাও। এর মধ্যে দিয়ে আমরা গদ্য অংশগুলো শেষ করে ফেলেছি সৃজনশীল। পদ্য অংশ আমরা এখন শুরু করব। তো পদ্য অংশ প্রথমে শুরু হয়েছে কপোতাক্ষ নদ দিয়ে আমি শুরু করেছি। মাইকেল মধুসূদন দত্ত জ্ঞানমূলক প্রশ্নগুলো দেখে নাও। এরপরে অনুধাবনমূলক প্রশ্নগুলো দেখে নাও। এরপরে জীবন বিনিময় গোলাম মুস্তফা জ্ঞানমূলক প্রশ্নগুলো দেখে নাও। এরপরে অনুধাবনমূলক প্রশ্নগুলো। বৃষ্টি ফারুক আহমেদ থেকে জ্ঞানমূলক প্রশ্নগুলো, পরে অনুধাবনমূলক প্রশ্নগুলো। আমি কোনো আগন্তুক নই আহসান হাবিব থেকে জ্ঞানমূলক প্রশ্নগুলো দেখে নাও। এরপরে অনুধাবনমূলক প্রশ্নগুলো। সেই দিন এই মাঠ জীবনানন্দ দাশ জ্ঞানমূলক প্রশ্নগুলো দেখে নাও। এরপরে অনুধাবনমূলক প্রশ্নগুলো। তোমাকে পাওয়ার জন্য এই স্বাধীনতা শামসুর রহমান, এখান থেকে কিন্তু সৃজনশীল নৈর্ব্যক্তিক সবই হয়ে থাকে। জ্ঞানমূলক প্রশ্নগুলো দেখে নাও। এরপরে অনুধাবনমূলক প্রশ্নগুলো দেখে নাও। এর মধ্যে দিয়ে আমরা কিন্তু সৃজনশীল অংশটা শেষ করেছি। এখন সহপাঠ উপন্যাস অংশটা আমরা দেখব। 1971 হুমায়ুন আহমেদ থেকে এই প্রশ্নগুলো এই রকমের তোমাদের পরীক্ষা আসবে। 1 নম্বর দিয়ে থাকবে, দেখা যায় ক এবং খ এভাবে, ক খ এভাবে আসবে। এই একটা হচ্ছে একটা প্রশ্নে 10 থাকবে, একে ক এবং খতে মিলিয়ে 10 নম্বর। তোমরা এভাবে দুইটা প্রশ্নের উত্তর তোমাদের 4টা থেকে 2টা প্রশ্ন উত্তর করতে হবে। তো 2 নম্বরটা দেখে নাও, 3 নম্বরটা দেখে নাও, এরপরে 4 নম্বরটা দেখে নাও, এরপরে 5 নম্বরটা দেখে নাও,
তো এই হচ্ছে মূলত আজকের 4 নম্বর পর্বটা অনেক গুরুত্বপূর্ণ একটি পর্ব তোমাদের জন্য। কারণ 4 নম্বর পর্বে আমি বাংলা প্রথম পত্রের যে 3টা পর্ব পরে যে বাকি এমসিকিউগুলো ছিল সেগুলো সব দেখিয়ে দিয়েছি এবং পাশাপাশি সৃজনশীল অংশের সাজেশনটাও দেখিয়ে দিয়েছি। তোমরা যারা এখনও সাজেশন সংগ্রহ করোনি 01754771072 এই নম্বরে যোগাযোগ করে দ্রুত পিডিএফ ফাইলগুলো নিয়ে, যেহেতু 20 দিন বাকি রয়েছে পরীক্ষার, তোমরা গোছানো এটি প্রস্তুতি নাও, তো যাতে তোমাদের পরীক্ষাটা ভালো হয়। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। ভালো থাকবে। ধন্যবাদ সকলকে।